ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা হয়েছে। ঐতিহ্যের এই বাড়ি, যেখানে বসে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে বাড়িতে তিনি বসবাস করতেন, যেখানে তাকে সপরিবারে হত্যা করা হয়, সেই বাড়িটি 1975 সালে 15 আগস্ট তার হত্যার পর থেকে এই বাড়ি আর ব্যবহার করা হয়নি, ওইভাবেই রেখেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটিকে জাতীয় সম্পদ হিসাবে সরকারের কাছে হস্তান্তর করেন, অর্থাৎ এই বাড়িটি ছিল জাতীয় সম্পদ। এই বাড়ির সাথে সাথে সুদাসদন, অর্থাৎ শেখ হাসিনার বাড়ি, অর্থাৎ শেখ হাসিনার যে শ্বশুর বাড়ি থেকে যে বাড়িটি পেয়েছেন, সেই বাড়ি সুদাসদন, পাশাপাশি দুইটি বাড়ি ছিল। এই বাড়ি সহ পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দের সারা বাংলাদেশে ভেঙে চুরমার করে দেওয়া হয়, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সবগুলো বাড়ি। এখন এই ভাঙচুরকে কেউ কেউ বা অনেকেই প্রধানমন্ত্রীর ভাষণকে দায়ী করছেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে দায়ী করছেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত 9টায়, আর এই ভাঙচুর শুরু হয় রাত 8টা থেকে, অর্থাৎ ভাষণ দেওয়ার আরো 1 ঘন্টা আগে থেকে। এবং 7টার দিকে মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আস্তে আস্তে সেখানে উপস্থিত হতে থাকেন, এবং 8টা বাজতেই সেখানে ভাঙচুর শুরু হয়ে যায়। তাহলে এই ভাষণটা কিভাবে দায়ী হয়? এই ভাষণটা কি এনারা শুনেছেন? ভাষণ তো শোনেননি, তারা জানেনও না কি বলছেন কি বলেননি। তাহলে এই ভাষণটা, এই কথা বলাটা কেন দায়ী হয়ে যায়? আর আপনারা কথায় কথায় যে ফেসিবাদ বলছেন, ফেসিবাদের সংজ্ঞাটা কি? এটা তো ফেসিবাদ যদি এটা না হয়, একজনের বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে, আগে ডিক্লেয়ার দিয়ে, ঘোষণা দিয়ে একজনের বাড়ি ভাঙা, একজনের না শত শত মানুষের বাড়ি ভাঙাটা যদি ফেসিবাদ না হয়, তাহলে ফেসিবাদের সংজ্ঞাটা কি? এখন নতুন করে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ফেসিবাদ, অর্থাৎ আমাদেরকে এখন ফেসিবাদের সংজ্ঞা জানতে হবে। এই যে আজকে যে ফেসিবাদের যে চারাটা আজকে আপনারা রচনা করলেন, এই রোপণ করলেন, এটা কোথায় যে থামবে এটা বলা আসলেই মুশকিল। কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমার নিজের লাইফের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের বাড়ি একটা গ্রামে, একেবারেই বলা চলে যে একটা মানে একেবারে অজাপাড়া গায়ে আমার বাড়ি। এই আমার যেখানে বাড়ি, এখানে এই গ্রামে প্রচুর পরিমাণে গন্ডগোল হয়। আপনারা যেটা এখন ব্রাহ্মণবাড়িয়ায় দেখেন, এরকমই আমাদের এলাকায় গন্ডগোল হতো বা হয়। যখন আমি ছোট, তখন আমাদের গ্রামে 2টা দল ছিল। তো 2টা দল হলে একটা দল স্বভাবত একটু ছোট থাকে, আর একটা দল বড় থাকে। এই আমাদের যে দলটি ছোট ছিল, ওই দলটি বড় দলের সাথে এই যে গেঞ্জাম বা কাজে বা মারামারি করে পারতো না। তখন তারা পাশের গ্রাম থেকে লোক হায়ার করে নিয়ে এসে হঠাৎ একদিন বিকেলবেলা এই গন্ডগোল শুরু করে। তো এই যে বিকেলবেলা যেদিন, তখন বাড়িতে কেউ লোকজন ছিল না, সেদিন ছিল একটা বাজারের দিন, হাটবার, লোকজন কেউ বাড়ি ছিল না। তো যখন হামলা করে একটা বাড়িতে তারা ভাঙচুর করে চলে যায়, প্রচুর পরিমাণে ভাঙচুর করে। তো ভাঙচুর করে তারা চলে গেলে পরদিন সকালবেলা উঠে যে দলের বেশি শক্তি, তারা ওই ছোট দলের বাড়িতে প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করে। তারপর থেকে আজ পর্যন্ত যতবার আমাদের দেশে এই যে আমাদের গ্রামে এই যে কাজিয়া বা মারামারি বলা হয়, যতবার হয়েছে ততবার যতগুলো বাড়ি বিপক্ষ দলের বাড়ি ছিল ভাঙচুর হয়েছে। তো আমি এই উদাহরণটা এই জন্যই দিলাম যে আজকে যে এই সুদাসদন, ধানমন্ডি সহ আওয়ামী লীগের যে নেতৃবৃন্দর বাড়ি আজকে এই 6 মাস পরে এসে যে আজকে আবার ভাঙলেন, এটার অর্থ দাঁড়াচ্ছে এটা আজকে শেষ হয়নি, এই ভাঙাটা শেষ নয়, এটা হলো শুরু। যে আগুন দিয়েছে না, এই আগুন দিয়াটা শুরু। এই আগুনের লেলিহান কোথায় যে শেষ হবে কেউ জানে না। এই যে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, শুধু আওয়ামী লীগের বাড়ি পুড়ছে না, এটা একটা সম্পদ, এই দেশের সম্পদও পুড়ে যাচ্ছে। কিন্তু এই পুরাটা কেবল শুরু হলো। এই পুড়তে পুড়তে এই পুরার শেষ যে কোথায় কেউ জানে না। যদি কোনো একদিন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে, এর কয়েক গুণ বেশি পুড়বে। অর্থাৎ এই যে এখন যারা সমন্বয়ক আছেন বা ডক্টর ইউনূস সহ যারা ক্ষমতায় আছেন, এদের বাড়ি ঘর দরজা, যেমন আওয়ামী লীগের নেত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় স্বজনের বাড়িতে যদি আগুন দেওয়া হয়, আজকে ডক্টর ইউনূসেরও বাড়ি সহ তাদেরও আত্মীয় স্বজন আছে। এই যে আসিফ নজরুলের আত্মীয় স্বজন আছে, তার নিজস্ব বাড়ি আছে, অন্য যারা আছেন তাদেরও বাড়ি আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে।
হয়তো বা একটা সময় দেখা যাবে যে এদের বাড়িও থাকবে না, এদের বাড়িতেও আগুন জ্বলবে, এদের বাড়িতেও বুলডোজার চলবে। সুতরাং এই যে বুলডোজারের যে শুরুটা করলেন, আগুনের যে শুরুটা করলেন, এই শুরুটার শেষ কিন্তু হবে না। অর্থাৎ আপনাদেরই উচিত বা এই দেশের জনগণের উচিত যে এই বিষয়গুলোকে রুখে দাঁড়ানো। আমাদের শান্তশিষ্ট দেশকে অশান্ত আগুনে পুড়িয়ে সারকার করে দিচ্ছে, এই সারকার থেকে আমাদেরকে মুক্তির প্রয়োজন। আজ 6টা মাস হয়ে গেছে সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে 6টা মাস। এই 6টা মাসের পর শত শত আন্দোলন হয়েছে, একটা দিনের জন্য আমার দেশের একজন মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি। সুতরাং এখনই উচিত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলার, এই সরকারের বিরুদ্ধে কথা বলার এখনই দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। যদি আজকের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকতো, যদি তাহলে অবশ্যই এটা হতো না। তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকতো, জনগণের কাছে এটার কৈফিয়ত দেওয়া লাগতো যে কেন এই বাড়িটি সরকার ঠেকাইতে পারেনি, কেন এই বাড়ি ভাঙা হলো। কিন্তু আজকে কৈফিয়ত দেওয়ার জায়গা নেই, অর্থাৎ গণতন্ত্র নেই, অর্থাৎ মানুষের কাছে বলার কোনো ইয়ে নাই। যেমন সারাদিন পর এটা পুড়ে ভাঙচুর হয়ে স্টিল যখন ওখানে একটা গরু নিয়ে এসে জবাই করে ওরা খাওয়া দাওয়া করছে, তখন আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন থেকে একটা রিপোর্ট দিয়েছেন যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা অনভিপ্রেত এবং এর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ এই দায় সারা এইসব আলতু ফালতু দু একটা কথা বলে হয়তো বা গণতান্ত্রিক সরকার থাকলে হতো না। অর্থাৎ আমাদের দেশে যে সরকার আছে এটা বোঝার কোনো উপায় নেই। সরকারের কাজকে শুধু চেয়ে চেয়ে দেখা। যদি এই বাড়িকে যে পুড়াচ্ছে বা ভাঙছে এটাকে যদি কেউ ঠেকাইতে আসে, সেটাকেই প্রোটেক্ট করা হচ্ছে এই সরকারের কাজ। তারা স্বাধীনভাবে সুন্দরভাবে যাতে আগুন জ্বালাইতে পারে, স্বাধীনভাবে বুলডোজার চালাইতে পারে, স্বাধীনভাবে ধ্বংস করতে পারে,